হ্যালো এভরিওয়ান, আমি জওবাল হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। এই জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আমার এই চ্যানেলের ব্যাপারে একটু ডিটেলসে আপনাদেরকে বলতে চাই যে আমার চ্যানেল সবার থেকে ইউনিক কেন। আই এম দ্য বেস্ট হয়তো আমি বলবো না, কিন্তু আই এম এ বেটার দ্যান মেনি। ইউটিউবে অনেকে আছে নানা ধরনের ভিডিও ওনারা পোস্ট করেন চাকরির ব্যাপারে, যেমন খান স্যার, পাটনাওয়ালে খান স্যার খুবই ফেমাস। আমাদের দিল্লির দৃষ্টি আইএসের ডক্টর বিকাশ দিব্যকীর্তি, ওঝা স্যার, আর এরকম অনেকে আছেন যারা খুব ভালো ভালো ভিডিও পোস্ট করেন। আর যে কার্তিকের অনেক ভালো ভিডিও আছে। আমার চ্যানেলের কমিউনিটি সেকশানে আপনারা এই ধরনের যে ভালো ভিডিও, বাছাই করা ভিডিও আপনারা দেখতে পারবেন। সেটাও আমার চ্যানেলের একটা ইউনিকনেস। প্রথমত, আমার চ্যানেল ইটস নট প্রফিট মেকিং। আমি কোনো প্রফিটের জন্য করি না, কোনো চার্জ করি না। আর আমার চেষ্টা থাকে যে যে ভিডিওগুলো ইনফরমেটিভ, অন্যদের ভিডিও হোক, তাতে আমার আমি খুশি হই যে এই ভিডিওটা যদি আমি যে নিডি স্টুডেন্ট যারা চাকরি প্রিপারেশন করছেন তাদের সঙ্গে শেয়ার করতে পারি। সেই জন্য আমার চ্যানেলের কমিউনিটি সেকশন দেখবেন খুব ভালো ভালো ভিডিও, হেল্পফুল ভিডিও আমি পোস্ট করে থাকি। অনেক সময় তার শর্টস করেও জানিয়ে দেই যে এই ধরনের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন। তাহলে যেটা আমি বলছিলাম যে আমার চ্যানেলের ইউনিকনেসটা কি, বা হাউ আই এম বেটার দ্যান মেনি। সবার থেকে আগে তো আমার এক্সপিরিয়েন্স, আমার যে সেলফ এক্সপিরিয়েন্স। আর আমি আজকে যে গ্রুপে গ্যাজেটেড পোস্টে আছি ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, এটা পুরোপুরি সেলফ প্রিপারেশনের মাধ্যমে। আর সেই মেথডটাই আমি আপনাদেরকে শেয়ার করে থাকি যে কি করে আমরা সেলফ প্রিপারেশন করে কিন্তু একটা ভালো চাকরি পেতে পারি। কোনো কোচিং জয়েন করার কোনো প্রয়োজন নেই। আমি যদি নিজের কথা বলি, আমি বলবো যে আমি হেঁটে গেছি, মানে দৌড়ানোর সে সামর্থ্যটাও ছিল না, মানে সেরকম কোনো সাপোর্ট সিস্টেম ছিল না, কোনো সাধন ছিল না যে দৌড়াতে পারবো। মানে দৌড়ানো, ইউ নিড মোর এনার্জি। তো আমি হেঁটে গেছি, মানে ওই পথে কন্টিনিউ চলতে গেছি, থামিনি। সেই জন্য আজকে একটা জায়গা পৌঁছাতে পেরেছি। তাহলে প্রথম থেকেই শুরু করি। দেখুন, মানে এত কিছু আছে যে ভাবতে হচ্ছে যে কোথায় থেকে শুরু করব। তাহলে একটু রিমাইন্ড করে দিই, যেটা আমি বললাম যে আমার চ্যানেলে কমিউনিটি সেকশানে আপনারা নানা ধরনের ইনফরমেটিভ ভিডিও, অন্যদের ভিডিও যেটা আমরা শেয়ার করি, বা ইউটিউবে এই প্রভিশনটা আছে যে আমরা অন্যদের ভালো ভিডিওটাকে কমিউনিটি সেকশানে শেয়ার করতে পারি। তো যেটা হেল্পফুল সেটা আমি শেয়ার করে থাকি। তো সেটা আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। আর আগেও বলেছি, আমি কোনো চার্জ করি না, কোনো প্রফিটের জন্য না। আমি পুরোপুরি এটা মানে ওয়ে অফ গিভিং ব্যাক টু দ্য সোসাইটি। যখন আমি স্টুডেন্ট ছিলাম, যখন প্রিপারেশন করছিলাম, সোসাইটি থেকে আমি নানা ধরনের হেল্প পেয়েছি। আর আজকে আমি এই জায়গায় আছি যে আমি কারো হেল্প করতে পারছি। তো আমি সেই চেষ্টাটা করছি, কোনো বড় কিছু করছি না। যদি আমার এই এক্সপিরিয়েন্সটা আমি বলি, তাহলে আপনারা শাহরুখ খানের একটা ফিল্ম আছে রাজু বন গায়ে জেন্টলম্যান, ওখানে একটা গান আছে, ওটার একটা লাইন আমি অনেক সময় মনে মনেও এই কথাটা স্মরণ করে থাকি। সেটা হলো, ধীরে ধীরে চমকা হ্যায় আপনা ভি সিতারা, পত্থর সে নিকলা হ্যায় পানি কা ফওয়ারা। মানে এত লেবার করেছি যে পাথর থেকে জল বের হয়েছে, করতে পেরেছি, থামিনি। তাহলে শুরু করি। আমার যে পড়াশোনাটা মিশনারিদের
হেল্পের মাধ্যমে হয়। মিশনারি স্কুলে কনসেশন বেসিসে আমরা পড়াশোনা করি। আমি ছোটোবেলা থেকেই নানা ধরনের অড ওয়ার্কস করে থাকি। ক্লাস 9-10-এও আমি নানা ধরনের পকেট মানির জন্য কাজ করে থাকি নিজের স্টাডিটা চালিয়ে যাওয়ার জন্য। ক্লাস 10-এর পরে কিন্তু একটা শিফট চলে আসে, আমি টিচিংয়ের লাইনে চলে যাই, টিউশনি পড়াই। ঘুরে ঘুরে বাড়িদের স্টুডেন্টদের বাড়িতে গিয়ে টিউশনি পড়াই শিলিগুড়িতে। আমি নর্থ বেঙ্গল শিলিগুড়িতে থাকতাম। যখন আমি গ্র্যাজুয়েশন করি বা গ্র্যাজুয়েশন করছি তখন অবধি এই চাকরি লাইন বা ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের ব্যাপারে কোনো কিছু জানি না, কোনো কিছু জানি। কিন্তু এই গ্র্যাজুয়েশনের পরে 97-এ আমার গ্র্যাজুয়েশন হয়। আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিয়ে পাস কোর্সের স্টুডেন্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে। তা শিলিগুড়িতে আমার দুই বন্ধু, ওনারাও এখন খুব ভালো পোস্টে আছেন। একজন হলো সন্দীপ, উনি সিআইএসএফে আজকে ডেপুটি কমান্ডেন্ট। আরেকজন আমাদের বন্ধু হলো জয়দীপ, ও ইন্টেলিজেন্স সার্ভিসে আছে, দিল্লিতে পোস্টেড, বড় পোস্টে, গ্রুপে পোস্ট। তো তাদের সঙ্গে আমি পড়াশোনা প্রিপারেশন শুরু করি। আর তখন এই স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ এ গ্রুপ বি বলে পোস্ট হতো, যেমন এখন সিজিএল আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, তখন সেরকম ছিল না, গ্রুপ এ গ্রুপ বি এরকম করে। তাহলে সে স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ এ যে চাকরিটা বা সিজিএল যদি বলি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সেই পরীক্ষাটা, সেটা ফার্স্ট অ্যাটেম্পেই আমি ক্লিয়ার করে যাই। আমার সিলেকশনও হয়, ইন্টারভিউতে ডাকা হয়, ওটা সাব ইন্সপেক্টর ইন সেন্ট্রাল আর্ম পুলিশ অর্গানাইজেশনে। ওই চাকরির মাধ্যমেই আমার যে বন্ধু আজকে সিআইএসএফে ডিসি আছে। তো তখন আমি একটা কনফিডেন্স পাই যে ইউপিএসসির পরে যদি কোনো পরীক্ষা বলা হয়, তাহলে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা, সেই পরীক্ষা যদি আমি ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার করতে পারি, তাহলে নিশ্চয়ই আমার কাছে পটেনশিয়াল আছে যে আমি এই পরীক্ষা ক্লিয়ার করতে পারবো বা অন্য যে পোস্টগুলো আছে সেটাতে করতে পারবো। তো আমি সে প্রিপারেশনটা চালিয়ে যাই। আর 4-5 বার আমি ইন্টারভিউ অবধি যাই। কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে ওই পরীক্ষাতে জেনারেল স্টাডিজের ডিসক্রিপটিভ টাইপের কোশ্চেন হতো, সেটা হয়তো আমি কোনো দিন ভালো লিখতে পারিনি। কিন্তু 2003 অবধি আমি এই প্রিপারেশন, এই চাকরি পরীক্ষা দিয়ে যাচ্ছি, কোনো কিছু হচ্ছে না। আর এই টিউশনি পড়াচ্ছি, এই প্রিপারেশন চলছে। তাহলে 97 থেকে 2003, 6 বছরের পরে আমি পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে ক্লার্কের চাকরি সিলেকশন পাই। সেটা পেয়ে আমি কলকাতায় চলে আসি। কলকাতায় এসে আবার 2003 থেকে 2006 অবধি 3 বছর আমি আবার আমার এই প্রিপারেশন চালিয়ে যাই। আর এটা তো একটা মজার কথা আছে, কলকাতায় এসে আমি কলকাতায় দুটো ভালো কোচিং যে ইনস্টিটিউট, তাদের খোঁজ পাই। সেটা হলো, একটা হলো রাইস, যেটা এখনও আছে, রয়েস ইনস্টিটিউট। আর একটা ছিল হালদার কলেজ অফ ফার্দার এডুকেশন, সেটা এখন হয়তো অতটা নেই, এফেক্টিভ নেই। তো আমি হালদার কলেজ অফ ফার্দার স্টাডিতে অ্যাজ এ স্টুডেন্ট জয়েন করি। পরবর্তী 1-2 মাসের মধ্যে ওরা জানতে পারে যে আমি টিচিং লাইন থেকে রিলেটেড, তাও তারাই আমাকে অফার করে যে আপনি পড়ালে আপনারও লাভ হবে, ছাত্রদেরও লাভ হবে, আপনার যে কনসেপ্টটা ভালো, এই জেনারেল স্টাডিজ পড়ানো বা রিজনিং, ম্যাথস। তো আমি সেখানে পড়াতেও লাগি, পড়ানো আর এই চাকরি, এই করে 3 বছর আবার কাটিয়ে 2006-এ আমি এই স্টাফ সিলেকশন কমিশনেরই আরেকটা পরীক্ষা, যেটা সেকশন অফিসার অডিট বলে পরীক্ষা ছিল। এটা কিন্তু একটু প্যাটার্নটা চেঞ্জ ছিল, ইংলিশ আর জিকে অবজেক্টিভ, আর ম্যাথসটা ডিসক্রিপটিভ, সুন্দর ওটাতে। তারপরে ইন্টারভিউ ছিল। তো যেহেতু এই পড়ানোর অভিজ্ঞতার জন্য ইন্টারভিউতেও অসুবিধা হয় নাই। তাহলে 2006-এ আমার ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হিসাবে সিলেকশন হয়। আর সেই পরীক্ষায় ওখানে জয়েন করার পরে আবার প্রবেশনাল পিরিয়ডে আবার ডিপার্টমেন্টাল এক্সাম পাস করতে হয়।
হ্যাঁ, সেটাও একটা অনার্স লেভেল ধরনের পড়াশোনা, সেটাও আমি ফার্স্ট টাইমে ক্লিয়ার করে যাই। এবার চাকরি লাইনের এক্সপিরিয়েন্স শুরু হলো। তাহলে 2009 থেকে 2015 অবধি আমি ইনকাম ট্যাক্স রেভিনিউ অডিট উইং, আমাদের অফিসে যে উইং আছে রেভিনিউ অডিট উইংয়ে কাজ করি। সেখানে নানা ধরনের পারফরমেন্স অডিট আমি কাজ করি। ইন্টারনাল যে অডিট অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, পেনাল্টি অ্যান্ড প্রসিকিউশন, গ্রিভেন্স মেকানিজম, নানা ধরনের। তারপরে আমার উইং চেঞ্জ হয় 2016 থেকে 2024 আমি এক্সপেন্ডিচার উইংয়ে ছিলাম। এক্সপেন্ডিচার উইং মানে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে টাকা যে ডিপার্টমেন্ট পায় তা সেটা ওরা কীভাবে এক্সপেন্ডিচার করছে, ঠিক নিয়ম মেনে করছে কি না সেটা দেখা। তাহলে এইখানে আমার এক্সপোজারটা খুবই ভালো এক্সপোজার পেয়েছি। আমি আইআইটি গুয়াহাটির অডিট করেছি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতায় আমি 3বার অডিট করেছি। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ডক্টর মাহালানোবিস, যেটা আমরা জানি ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যানিং আমাদের প্রাইম মিনিস্টার নেহরুর সময় ওনারা একসাথে ছিলেন, ওনার আইডিয়া ছিল, ওনার তৈরি করা যে ইনস্টিটিউট। বিএসএফের ডিফারেন্ট ইউনিটস, ওদের যেটা ব্যাটালিয়নেও করেছি, ওদের সেক্টর হেডকোয়ার্টার, ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে অডিট করেছি। হ্যাঁ, ডিফারেন্ট কেন্দ্রীয় বিদ্যালয়ে অডিট করেছি। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের অডিট করেছি, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, স্টেট ইএসআইসি যেটা হয় স্টেট ইন্স্যুরেন্স, ওদের হসপিটালের, পাসপোর্টের অফিস। হ্যাঁ, আর ডিফারেন্ট পিএওস হলো ডিফারেন্ট গভর্নমেন্ট অফিসে যে বিলগুলো যে অফিসের মাধ্যমে পাস হয়, বা যেটাকে কমন কথায় বা স্টেট লেভেলে যেটাকে ট্রেজারি বলা হয়, যেখানে থেকে গভর্নমেন্টের টাকা গভর্নমেন্ট অ্যাকাউন্ট থেকে নিয়ে সেটাকে ডিস্ট্রিবিউট করা হয়। তাহলে এই যে ভাস্ট এক্সপিরিয়েন্স, এই যে ইনস্টিটিউটগুলোর ফাংশনিং ও কীভাবে ওদের অ্যাডমিনিস্ট্রেশন, ওখানে কী ধরনের কাজ হয়, ডিফারেন্ট লেভেলের অফিসিয়ালস ওদের সঙ্গে ডিল করা, বা এই রিলেটেড যে করসপন্ডেন্স আমাদের হেডকোয়ার্টার। আপনারা জানেন যে আমাদের যে অডিট রিপোর্ট যেটা আমরা পাঠাই, সেটা আমাদের সিএজি, আমাদের যে হেডকোয়ার্টার, ওখানে ফাইনালাইজ হয়েছে। এটা ডাইরেক্টলি প্রেসিডেন্টকে প্লেস করা হয়। প্রেসিডেন্ট সেটা আবার পার্লিয়ামেন্টে প্লেস করেন, আর পার্লিয়ামেন্টে একটা পাবলিক অ্যাকাউন্ট কমিটি আছে, সেখানে ডিসকাশন হয়। ফর এক্সাম্পল, আপনারা সবাই শুনেছেন যে কেরালাতে যে ফ্লাড হয়েছিল, এই রিলেটেড আমরা একটা পারফরমেন্স অডিট করেছিলাম, সেটা রিপোর্ট আমরা পার্লামেন্টে পেশ করেছিলাম। কিন্তু অ্যাকশন নেওয়ারটা কাজ হলো ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্ট অ্যাকশন নেয়নি, সেই জন্য ওই ফ্লাডটা হয়েছে। ওটা পুরোপুরি ম্যান মেড ফ্লাড। এছাড়া আপনারা জানেন আমরা টেলিকম ঘোটালা, চারা ঘোটালা, কয়লা ঘোটালা, এই ধরনের যে ঘোটালা সেই আমাদের অফিসেই ধরেছে। তাহলে দেখুন এই কত একটা ভাস্ট এক্সপিরিয়েন্স। তাহলে যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, বা যারা আমার চ্যানেল ফলো করছেন, বা কোনো ধরনের ডাউট বা কোনো ইনফরমেশন চাচ্ছেন, তাহলে আপনারা ভাবতেই পারেন যে কত ধরনের ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের বেসিসে আমি আপনাদের হয়তো ডাউট ক্লিয়ার করতে পারবো। সেই জন্যই আমি বলি যে আমার চ্যানেলটাকে বেশি করে একটু সরিয়ে দেন। আমি দেখছি যে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, ভিউ করছেন, লাইক করছেন, কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, শেয়ার কম হচ্ছে। আমরা তো আমাদের ভিডিওতে অ্যানালাইজ দেখতে পারি যে কে আমার ভিডিও দেখছেন। তো দেখি যে 70-80% আনসাবস্ক্রাইব আছে যারা আমার ভিডিওগুলো দেখছে। তাহলে সাবস্ক্রাইব করতে কোনো নেই, কোনো খরচা লাগবে না, কোনো আপনাদেরই না, বরঞ্চ আমি যখনই নতুন ভিডিও আপলোড করলে আপনারা সেটা আপডেট পেয়ে যাবেন। তো সেই জন্য আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করলে তাদেরকেও বলবেন যে ওনারা যেন সাবস্ক্রাইব করে আর শেয়ার করে দেয়। আর নিশ্চয়ই ফলো করলে লেটেস্ট আপডেট পাবেন। তাহলে আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বললাম। এই যে সেপ্টেম্বর 2024 থেকে
আমি একজন গ্রুপে গ্যাজেটেড অফিসার হয়েছি। এখন আমার যে গভর্নমেন্ট যে আমাকে যে সম্মান দিয়েছে বা একটা অথরিটি দিয়েছে, হ্যাঁ, যে আমি কারো একটা অ্যাড্রেস অ্যাটেস্টেড করতে পারি, কাউকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারি, হ্যাঁ, অনেকে রিকমেন্ড করে দিতে পারি, ডকুমেন্টস অ্যাটেস্টেড করে দেওয়া থেকে নানা ধরনের কাজ, বা এই ডিফারেন্ট যে অফিসগুলোতে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হলো, বা আপনারা নিশ্চয়ই জানেন আমাদের অফিস মানে যেটাকে এজি বেঙ্গল বলা হয়, এখান থেকেই পেনশন আর জিপিএফ ডিস্ট্রিবিউশন হয়। তো হলো কারো যদি সেরকম কোনো সমস্যা হলো, তাহলে আমি সেটাও হেল্প করতে পারি। একটা মজার ঘটনা বলি। এটা অ্যারাউন্ড 2006, হ্যাঁ 2006 হবে। তখন সবে আমি এই ডিপার্টমেন্টে জয়েন করেছি। আর তখন আমাদের মাইনেপত্র সেরকম খুবই ছিল না। তো বাড়ি আসা যাওয়া আমি ওই আমাদের এই দার্জিলিং মেলে অনেক সময় টিকিট না পেলে জেনারেলেও চলে যেতাম। তো একবার সেরকমই আসার সময় একজন দাদার সঙ্গে পরিচয় হলো। উনি উনি ওয়েস্ট বেঙ্গল পুলিশে, আর উনি দার্জিলিংয়ে পোস্টিং, কলকাতায় আমাদেরই অফিসে আসছেন ওই পেনশন রিলেটেড ডকুমেন্টস নিয়ে, এই নিয়ে পরিচয়। তো আমার যেমন স্বভাব, আমি কথা বলেছি, আমার নম্বরও দিয়েছি। তারপরে এই ঘটনা অনেক দিন হয়ে গেছে, মেবি অ্যারাউন্ড 2008। একদিন একটা ফোন পেলাম, বলছে দাদা চিনতে পারছেন, মানে চিনতে পারছেন না ঠিক। তখন উনি বললেন যে এরকম এরকম আমাদের দেখা হয়েছিল ট্রেনে। তো আমার অতটা মনে পড়ছিল না, তাও আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ বলুন কী সমস্যা বা কিছু হয়েছে। বলে হ্যাঁ বিরাট একটা সমস্যা পড়েছে। সেটা কি? সেটা হল যে ওনার নাম হলো প্রবীর, PRO, প্রবীর, ঠিক আছে। কিন্তু কোনো কারণে বাই মিস্টেক ওনার যে জিপিএফ অ্যাকাউন্টে ওখানে PRA হয়ে গেছে, প্রবীর হয়ে গেছে, ঠিক আছে। ওনার যে সার্ভিস রেকর্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব সেরকমই আছে। এইবার উনি মেয়ের বিয়ের জন্য জিপিএফ থেকে টাকা উইথড্রল করেছেন, এখান থেকে চেক গেছে, তখন এই অনলাইন চালু হয়নি, চেক গেছে, চেকে অবভিয়াসলি ওখানে PRA লেখা আছে, PRO তো লেখা নেই, কারণ অ্যাকাউন্ট তো সেভাবে হয়েছে। এবার ব্যাংকে যখন গেছে, ব্যাংক থেকে টাকা দিচ্ছে না। উনি আমাকে ফোন করেছেন। এবারে প্রসেসটা খুবই ইজি। ওনার যে সার্ভিস বুকের ডিটেলসটা দিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, এইখানে আমাদের অফিসে আসবে, এখানকার যিনি অ্যাকাউন্ট অফিসার ওটা চেঞ্জ করে দেবেন, কিন্তু এটা সময় লাগবে। আর ওনার তো সামনে মেয়ের বিয়ে। তো জানি না, মানে সামহাও আমি একটা আইডিয়া পেলাম। আমি বললাম যে আপনি কি ব্যাংকে আছেন? হ্যাঁ। বলে আপনি তাহলে আপনি ব্যাংক ম্যানেজারকে ফোন দেন। তো আমি ব্যাংক ম্যানেজারকে বললাম যে স্যার, ওনার স্যালারি অ্যাকাউন্ট তো আপনার এখানেই আছে, আপনি একটা আন্ডারটেকিং নিয়ে যে আমি এই লোক, আপনি টাকাটা ওনাকে ডিসবার্স করতেই পারেন। যদি কোনো ভুল বের হলে তো ওনার স্যালারি তো আপনার মাধ্যমেই ডিসবার্স, মানে আপনি তো রিকভারি করতেই পারেন। তো ব্যাংক ম্যানেজারও ভালো ছিলেন, বুঝতে পেরেছেন ঘটনাটা, আর ওনাকে পেমেন্ট করেন, আর ওনার মেয়ের বিয়ে, হ্যাঁ, স্মুথলি হয়ে যায়। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার যে এক্সপিরিয়েন্স বা আমরা যে সকল অফিসে ডিল করি বা করি, সেটার হেল্প আপনারা পেতে পারেন। যেমন পাসপোর্ট, অনেকে এরকম প্রয়োজন হয়ে থাকে যে পাসপোর্ট বানানো বা আর্জেন্সি কোথায় যাওয়ার আছে, আছে। আমাদের অফিসে নিজেই আমি বলছি, আমার এক সিনিয়র দাদা, উনি পাসপোর্ট জন্য অ্যাপ্লাই করলেন। তো যারা আমরা চাকরিজীবী, আমাদেরকে অফিস থেকে আইডেন্টিটি সার্টিফিকেট নিতে হয়। আইডেন্টিটি সার্টিফিকেটে ছবির উপরে আমাদের অফিসে যে ডাইরেক্টর অ্যাডমিন থাকে উনি সাইন করে দেন। তো ছবির উপরে সাইন করে জায়গা কম থাকে, ঠিক আছে। তো যিনি ডাইরেক্টর ম্যাডাম ছিলেন, ওখানে সাইন করাটা হাফ সাইন করেছেন, অন্য জায়গায় ফুল সাইন আছে, ওখানে হাফ সাইন করেছেন। এইবার পাসপোর্ট অফিসে যারা বসে আছে তারা তো সিম্পলি TCS-এর এমপ্লয়ি, ওরা ডেটা এন্ট্রি অপারেটর টাইপের, খুব বড় পোস্টে না। কিন্তু ওখানে পাসপোর্ট অফিসেরও কিছু স্টাফ থাকে যে লাস্ট এন্ডে ABC, যখন C সেকশনে যায় তখন ফাইনাল যে অ্যাপ্রুভাল হোক তখন ওখানে হয়। এখন ওই সিনিয়র দাদা আমাকে ফোন করলেন যে হালিম, বলো यार कैसे करेंगे, क्या हो गया, ऐसा ये हो गया। তখন দেখুন, আমার যেই যোগাযোগের জন্য আমি
যেহেতু ওখানে অডিট করেছি, দাদাকে চিনি। আমি বললাম যে, "স্যার দেখুন এটা তো মানে এই প্রবাবল রিজন এইটাই যে ওখানে জায়গা হয়তো কম ছিল, ম্যাম শর্ট সাইন করেছেন। বাকি তো সব জায়গায় ফুল আছেই, এটা আপনারা কনসিডার করতেই পারেন।" ততক্ষণে ওনার কিন্তু যে টোকেনটা সেটা ওনারা ক্লোজ করে দিয়েছিল। ক্লোজ মানে যারা টিসিএসের এমপ্লয়ি। আমার ফোন পেয়ে ওনারা নতুন টোকেন জেনারেট করে পাসপোর্টটা করে দেন। তাহলে দেখুন মানে এমার্জেন্সিতে এই ধরনেরও হেল্প আমি করতে পেরেছিল কি। আমাদের আরেকটা ঘটনা, আমাদের এক সিনিয়র দাদা উনি ফরেন অ্যাসাইনমেন্ট পেয়েছেন, বিদেশে যাবেন 3 বছরের জন্য ফরেন অ্যাসাইনমেন্ট। কিন্তু ওই বছরে ওনার ইনকাম ট্যাক্স থেকে একটা নোটিশ এসেছে যে এত এত আপনার ইনকাম ট্যাক্স ডিউ আছে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা ডিউ ছিল না, আমাদের যে স্যালারি থেকে যে টিডিএস কাটা হয় সেটা মিসম্যাচ ছিল, মানে ইনকাম ট্যাক্সের কাছে সঠিক ইনফরমেশন ছিল না। আমি যেহেতু ইনকাম ট্যাক্সে কাজ করেছি, যিনি সিনিয়র অফিসারদেরকে ওনার সঙ্গে পরিচয় আছে, আমি সেই ইস্যুটাকেও একদিনেই সলভ করতে পেরেছিলাম। তাহলে আমি আজকে যে নিজের বোস্টিংয়ের মতন যে বলছি, কারণ এই জন্যই বলছি যে আমার চ্যানেলটা একটা ইউনিকনেস আছে। আপনার এখান থেকে মানে আমার মাধ্যমে আপনারা নানা ধরনের ডিফারেন্ট ওয়েতে ইনফরমেশান বা হেল্প পেয়ে থাকবেন। আর যেটাই আমি চেষ্টা করছি, মানে আমার টাকা আর্নিং করা আমার কোনো মোটিভ নয়, কোনো মোটিভ নয়। বরঞ্চ আমি যারা নিডি স্টুডেন্ট, যারা ডিফারেন্ট চাকরি প্রিপারেশন করছেন, বা যে বললাম নানা ধরনের যদি আমি হেল্প করতে পারি, আমার সেই চেষ্টা আছে। এই রিসেন্ট টাইমে যদি আমি বলি, আমাদের ডিপার্টমেন্ট এরকম একটা ডিপার্টমেন্ট যেখানে রেগুলার ট্রেনিং হয়ে থাকে। আমাদের রিজনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে। লাস্ট 2024-এ আমি রাঁচিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর একটা ট্রেনিং করতে সুযোগ পাই, কীভাবে ডিফারেন্ট ডিজাস্টার সিচুয়েশানে আমরা হ্যান্ডেল করতে পারি। এরপরে আমি আমাদের অফিসের মাধ্যমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট লখনউয়ে একটা ট্রেনিংয়ের সুযোগ পাই। সেখানে আমাদের যে এই এআই ডিজিটাল এরা, মানে এখন বেশিরভাগই কাজ তো সব ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে হয়, ফিজিক্যাল রেকর্ড কম পাওয়া যায়। তাহলে কীভাবে আমরা ওই ডেটাগুলো অ্যানালাইজ করব, বা এআই এর কতটা হেল্প নিতে পারি বা পারি না, বা হাউ টু মেক মাইন্ডসেট ওয়ার্কিং ইন দিস ডিজিটাল এরা, ইন দিস এআই ওয়ার্ল্ড, সেটা একটা বিরাট এক্সপিরিয়েন্স। তারপরে এই প্রমোশনের পরে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অফ ইন্ডিয়া হায়দ্রাবাদ, যে ওখানে একটা ট্রেনিংয়ের সুযোগ পাই, যেখানে এটা আমাদের মিড কেরিয়ার ট্রেনিং প্রোগ্রাম, ডিফারেন্ট টপিক্সের উপরে আমাদের পার্সোনাল লিডারশিপ ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, গভর্নেন্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, আর নানা টপিক, সাইবার সিকিউরিটি, এইসব নিয়ে আমাদেরকে ট্রেনিং হলো। তো সেই সব যে আমার যে এক্সপিরিয়েন্স যা আমি গেইন করেছি, অবভিয়াসলি ডিফারেন্ট জায়গায় হয়তো আমি সেটা ইউজ করতে পারবো, শেয়ার করতে পারবো, হেল্প করতে পারবো। তাহলে ভিডিওটা অলরেডি 20 মিনিটের উপর হয়ে গেছে, আমি কনক্লুড করি। আমি 2021 থেকে কিন্তু এই কাজ, এই স্টুডেন্টদের গাইডের কাজ করি, যখন মানে গাইডেন্সের কাজ করি। যখন আমি শিলিগুড়িতে ছিলাম, মিশনারিদের আন্ডারে কাজ করতাম, মানে এই চাকরি প্রিপারেশন করছি, কাজও করতাম, স্কুলে পড়াতাম, টিউশনে পড়াতাম। তখন থেকে আমি নর্থ বেঙ্গলে ট্রাইবাল স্টুডেন্টদেরকে গাইডেন্স নিয়ে শুরু করি 2001। সেখান থেকে কিন্তু আমি এটা চালিয়ে যাচ্ছি নানা ওয়েতে। আমার অফিস থেকে অফিসিয়ালি পারমিশন নেওয়া আছে, জানানো আছে যে এটা নন প্রফিট মেকিং ইনস্টিটিউশন। মাকে বাবাকে 2010 সালে হারাই। তারপরেই আমি আমার নামে ইসাক শব্দটা যোগ করি। এখন আমি অফিসিয়ালি ইসাক হালিম লিখি। ইসাক আসলে আমার বাবার নাম। 2014-তে মাও চলে গেলেন। তো এই যে আমার এই গাইডেন্সের, এটা আমি ওনাদেরকেই ডেডিকেট করে অ্যাজ এ ট্রিবিউট, নামটাও সেভাবে দিয়েছি, জোহরা ইসাক মেমোরিয়াল ইনস্টিটিউট বা জোহরা ইসাক স্টাডি গ্রুপ বলে নাম করেছি। যারা আমার সঙ্গে যুক্ত তারা এটা ডিটেলসে জানেন। আর এই যে ইউটিউব আমি নভেম্বর 2023 থেকে শুরু করেছি। প্রথম দিকের ভিডিও দেখলে আমিও হাসি পাই, আপনারও হাসবেন, মানে সেভাবে কনফিডেন্স ছিল না, ক্যামেরার সামনে বলা কঠিন কাজ।
বলতে বলতে আস্তে আস্তে একটু নর্মাল বলতে পারছি। আমার অনেক স্টুডেন্ট আছেন যারা আমার মাধ্যমে চাকরি পেয়েছেন। সেখান থেকে 2 জন স্টুডেন্ট ভিডিও করে পাঠিয়েছে। আর ওরা আমাকে ক্ষমা চেয়েছে, বলছে, "স্যার এই ভিডিও বানাতে পারছি না। খুব মানে আনকমফর্টেবল লাগছে। মানে ভালো করে বলতে পারছে না।" আমাদের সেরকম অভ্যাস নেই তো ক্যামেরাকে ফেস করা। এনিওয়ে, আমার অনেক স্টুডেন্টরা আছেন যারা আমার অফিসেই 3 জন স্টুডেন্ট আছে যারা আমার মানে ওই অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার লেভেলে আছেন, যারা সামহাও আমার থেকে হেল্প পেয়েছিলেন। আমার লাস্ট ভিডিও পাবলিক সার্ভিস কমিশন পার্ট 1 পরীক্ষার সেশন 4 এর যে ভিডিও, সেখানে কি প্রশ্নগুলো কি প্রবাবল রিজনে এসেছে সেটা নিয়ে আমি এক্সপ্লেন করেছি। তো দেখছি 2 দিনের মধ্যে 50 থেকে বেশি ভিউ হয়ে গেছে। তার মানে কি নিশ্চয়ই ভিডিওটাকে পছন্দ করা হচ্ছে বা মিনিংফুল আছে। নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ডটা কী। ওখানে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি যে যদি আমরা এই প্যাটার্নটা বুঝে যাই যে কী ধরনের মানে কী কারণে কোনো প্রশ্ন আসতে পারে বা কী আসতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা কমন কোয়েশ্চেন পাবো। যেমন রিসেন্টলি যে ইউএস থেকে অনেক ইন্ডিয়ানদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ওদের হাতে পায়ে শিকল বেঁধে ফিরানো হলো, এটা নিয়ে পলিটিক্যালি খুবই চলছে। এইখানে দেখুন প্রবাবল কোয়েশ্চেনটা হলো যে কিছুদিন আগেই শাহরুখ খানের একটা সিনেমা এসেছিল ডাঙ্কি। তো এইটা হয়তো আসবে না যে ডাঙ্কি সিনেমায় হিরো কে ছিল বা ডাইরেক্টর, কিন্তু প্রশ্নটা হতে পারে যে ডাঙ্কির মিনিং কী। তো অ্যাকচুয়ালি ডাঙ্কি ইজ আ ইলিগাল ওয়ে অফ এন্টারিং ইনটু এনি আদার কান্ট্রি, ইলিগাল ওয়েতে সেটা, এটা একটা প্রবাবল। তো আমি এই ধরনের আইডিয়াটাকে প্রমোট করে থাকি। আর আমার রিকোয়েস্ট যে যারা আমার ভিডিও দেখেন তারা চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে ওটা শেয়ার করে দেন। যারা নিডি স্টুডেন্ট, যারা চাকরির প্রিপারেশন করছেন, যাদের হেল্প প্রয়োজন, আমি তাদেরকে নানাভাবে হেল্প করার চেষ্টা করে থাকি, করব। আর আপনাদের এই ভালোবাসা, এটার জন্য থ্যাংক ইউ।